নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। জীবন কৃষ্ণকে গ্রেফতার করল ইডি। বর্গা থেকে গ্রেফতার তৃণমূল বিধায়কের নামে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত চলছিল আগেই। খাস কলকাতার রাজাবাজারে আইনজীবীকে এলোপাথারি কোপ দুষ্কৃতীদের। বাড়িতে ঢোকার মুখে 4 থেকে 5 জন তার উপর চড়াও হয় বলে অভিযোগ। হামলার কারণ জানতে শুরু তদন্ত। সোমবার থেকে শুরু কলকাতা মেট্রোর হলুদ কমলা লাইনে যাত্রী পরিষেবা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় মেট্রো নেটওয়ার্ক চালানোর জন্য পর্যাপ্ত কর্মী আছে তো? 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে বঙ্গ বিজেপি। মহালয়ার আগে ফের বাংলায় আসবেন মোদী। 2025 সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে প্রধানমন্ত্রীর একটি করে জনসভা হবে। বিজেপির বাংলা বিদ্বেষের জবাবে পথে তৃণমূল ছাত্র পরিষদ। শাসক শিবিরের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে বাংলা বাঙালি থিমকে সামনে রেখেই মূল কর্মসূচির ঘোষণা। চলবে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদ। ইউক্রেনের 145টি ঠিকানায় বেপরোয়া হামলা রাশিয়ার। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে 2টি গ্রাম দখল করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। প্রতি বছর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান দেয় রাজ্য সরকার। বছরের ভিত্তিতে বাড়ে অনুদানের পরিমাণ। এবছর পুজো কমিটিগুলি পাবে 1,10,000 টাকা করে। জানিয়ে হাইকোর্টে উঠেছে প্রশ্ন, খরচের হিসেব না দিলে পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যের কাছে বক্তব্য জানতে চাইল হাইকোর্ট। যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসেব দেয়নি, তাদের অনুদান দেওয়া নিয়ে রাজ্যের অবস্থান কি জানতে চাইল কলকাতা হাইকোর্ট। খরচের হিসাব না দিলেও অনুদান দেওয়া হবে কেন, প্রশ্ন তুলল আদালত। সোমবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ। এর আগে সরকারি অনুদান নিয়ে কোথায় কত টাকা খরচ হচ্ছে তা নিয়ে পুজো কমিটিগুলিকে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছিল। কত পুজো কমিটি ওই সার্টিফিকেট জমা দেয়নি? না দেওয়া সত্ত্বেও কি অনুদান দেওয়া হচ্ছে? সোমবার প্রশ্ন করেছে হাইকোর্ট। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্যকে হাইকোর্টে নিজেদের অবস্থান জানাতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সওয়াল, 2023 সালের মার্চ মাসে আদালতকে জানানো হয়েছিল 500টির বেশি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে 36টি পুজো কমিটি ওই শংসাপত্র জমা দেয়নি। বিচারপতি পালের মন্তব্য, আমরা কোনো সংখ্যায় যেতে চাইছি না। গত বছর পর্যন্ত আদালতের নির্দেশ মেনে যেসব পুজো কমিটি শংসাপত্র জমা দেয়নি, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে? তাদেরও কি অনুদান দেওয়া হবে? এজি জানান, পরবর্তী শুনানির দিন পুরো বিষয়টি আদালতের সামনে তুলে ধরবেন। দুর্গাপুজো কমিটিকে অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সৌরভ দত্ত। সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শামীম আহমেদের সওয়াল, উপযুক্ত জায়গায় খরচ না করে জনগণের টাকা পুজো কমিটিগুলিকে বিলিয়ে দিচ্ছে সরকার। যদিও রাজ্যের বক্তব্য ছিল ওই টাকা জনগণের স্বার্থেই ব্যবহার করার জন্য দেওয়া হচ্ছে। তাদের যুক্তি, সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পুলিশ ওই টাকা খরচ করছে। এছাড়া কোভিড পরিস্থিতিতে বেশ কিছু বিধিনিষেধের জন্য খরচ করা হয়েছিল। সেই সময় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সরকারি অনুদানের টাকা কোথায় খরচ হচ্ছে তা নিয়ে হিসেব দিতে হবে পুজো কমিটিগুলিকে। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, অনেক পুজো কমিটি সেই হিসাব জমা দেয়নি। এরপরে এই বিষয়ে রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট। কোনো পুজো কমিটি হিসেব না দিলেও তাকে কেন অনুদান দেওয়া হবে সেই প্রশ্নও তুলল হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপির বাংলা বিদ্বেষের জবাবে এবার পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। আর 3 দিন পরেই রেড রোডে গান্ধী মূর্তির পাদদেশে শাসক শিবিরের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি। বাংলা বাঙালি থিমকে সামনে রেখেই মূল কর্মসূচির ঘোষণা। চলবে এসআইআর বা ভোট তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদ। বিজেপির বাংলা বিদ্বেষের জবাবে এবার পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। আর 3 দিন পরে রেড রোডে গান্ধী মূর্তির পাদদেশে শাসক শিবিরের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি। বাংলা ও বাঙালি থিমকে সামনে রেখেই মূল কর্মসূচির ঘোষণা। চলবে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদও। এবারের কর্মসূচি অন্যান্য বারের সমস্ত রেকর্ড ছাপিয়ে 2 লক্ষ ছাত্রছাত্রীর ভিড়ের রেকর্ড গড়বে বলে দাবি ছাত্র নেতৃত্বের। যে কর্মসূচিকে সফল করতে এই প্রথম দলের ছাত্র নেতৃত্ব রাজ্য জুড়ে সফর করেছে, চলেছে প্রস্তুতি বৈঠক। কর্মসূচির প্রধান বক্তা তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নেতৃত্ব কী বার্তা দেয়? স্বাভাবিকভাবেই সবার নজর সেদিকেই।
শনিবার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক অশোক দেব সহ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যরা এই নিয়ে বৈঠক করেন। শেষ মুহূর্তের কিছু জরুরি পরামর্শের জন্য পরপর কিছু বৈঠকও রয়েছে। এসবের ফাঁকে রবিবার টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সভাস্থলে গিয়ে মঞ্চ প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ও জেলায় জেলায় ঘুরে একাধিক প্রস্তুতি মিটিং করেছেন। ইতিমধ্যে কর্মসূচির থিম সং মুক্তি পেয়েছে। সংগঠনের মূল বার্তা যে শিক্ষার অগ্রগতি এই গানের মূল মন্ত্র। 28 তারিখ টিএমসিপির মূল কর্মসূচির মঞ্চে বিশেষ চমক থাকছে বলে জানিয়েছেন তৃণাঙ্কুর। বিশেষ স্লোগান ওই দিন সকালে রিলিজ করা হবে। গান গাইবে রবীন্দ্র ভারতীর বিশেষ টিম। প্রতিবারের মতো বক্তব্য রাখবে নির্বাচিত কিছু ছাত্রছাত্রী। মনে করা হচ্ছে তাদের মধ্যে থেকেই আগামী দিনের নেতা নেত্রী উঠে আসবে, যারা বাংলা বাঙালির অস্মিতাকে সামনে রেখে লড়াই করবে বিজেপির বাংলা ও বাঙালির বিদ্বেষের বিরুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে বঙ্গ বিজেপি। বিজেপি সূত্রে খবর, 2025 সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে প্রধানমন্ত্রীর একটি করে জনসভা হবে। ইতিমধ্যে 3টি সভা করেছেন মোদি। শোনা যাচ্ছে মহালয়ার আগেই ফের বাংলায় আসবেন মোদি। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে বঙ্গ বিজেপি। বিজেপি সূত্রে খবর, 2025 সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে প্রধানমন্ত্রীর একটি করে জনসভা হবে। ইতিমধ্যেই 3টি সভা করেছেন মোদি। শোনা যাচ্ছে মহালয়ার আগে ফের বাংলায় আসবেন প্রধানমন্ত্রী মোদি। এদিকে পুজো উদ্বোধনে শহরে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। গত বিধানসভা নির্বাচনে 77টি আসন জিতেছিল বিজেপি। পরবর্তীতে একাধিক বিধায়ক দলবদল করায় বাংলায় আসন সংখ্যা কমেছে পদ্ম শিবিরের। আসন্ন বিধানসভা নির্বাচনে আসন বাড়াতে মরিয়া বঙ্গ বিজেপি। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং রাজ্য নেতৃত্ব সূত্রে খবর, 2025 সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে প্রধানমন্ত্রীর একটি করে জনসভা হবে। ইতিমধ্যে গত কয়েকদিনে 3 বার বঙ্গ সফরে এসেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে মহালয়ার ঠিক আগের দিন অর্থাৎ 20 সেপ্টেম্বর নবদ্বীপে একটি জনসভা করবেন তিনি। পুজোর পর জোর কদমে চলবে প্রচার। মোদি ও শাহ একাধিক বৈঠক করবেন বাংলায়, যদিও সফরের দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি বিজেপি। প্রসঙ্গত, গত শুক্রবারই বঙ্গে এসেছিলেন তিনি। বিকেল নাগাদ দমদম বিমানবন্দরে নামেন মোদি। মোট 3টি মেট্রো রুটের উদ্বোধন করেন তিনি। পড়ুয়া ও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মেট্রো সফর করেন প্রধানমন্ত্রী। তারপর দমদমে সভা করেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। বাবা মায়ের সামনে মেয়েকে খুন, ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তরুণীকে গুলি করে খুন। সোমবার দুপুরে কৃষ্ণনগর উইমেন্স কলেজের ঠিক উল্টো দিকে ঘটনাটি ঘটে। ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় শক্তিগড় জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তাকে। নদিয়া কৃষ্ণনগরে এক ছাত্রীকে মাথায় গুলি করে খুনের অভিযোগ উঠল যুবতীরই পূর্ব পরিচিত দেবরাজ সিং নামক এক যুবকের বিরুদ্ধে। ছাত্রীর নাম ঈশা মল্লিক। তিনি কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকার বাসিন্দা। সূত্রে খবর, সোমবার ছাত্রীর বাড়িতে বাবা মা ছিল। সেই সময় দুপুর 2:30 নাগাদ তার বাড়িতে ঢুকে গুলি করে তাকে হত্যা করা হয়। যিনি করেন তার নাম দেবরাজ সিং। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। ওই ছাত্রী দীর্ঘদিন যাবৎ কাঁচরাপাড়া এলাকায় পড়াশোনা করতেন। সম্প্রতি পড়াশোনা শেষ করে ফিরে আসেন কৃষ্ণনগরে। সূত্রের খবর, এদিন কাঁচরাপাড়ার বাসিন্দা জনৈক দেবরাজ সিং ছাত্রীর বাড়িতে ঢুকেছিল। সেই গুলি চালায় বলে স্থানীয়রা জানাচ্ছেন। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্ত অনুমান পুলিশের। দেবরাজের খোঁজে ইতিমধ্যেই চলছে তল্লাশি। এই ঘটনায় নারী নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। নজরুল বাবু, আবারও রাজ্যে মর্মান্তিক খুন। এবারে ঘটনাস্থল নদিয়া কৃষ্ণনগর, যেখানে দেখা যাচ্ছে এক 19 বছর বয়সী তিনি ছাত্রী তার বাড়িতে ঢুকে তার বাবা মার সামনে গুলি করে চলে যাচ্ছে, অবাধে চলে যাচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ে কি প্রশ্ন উঠছে না? অবশ্যই প্রশ্ন উঠছে যে একটি মেয়ে তার বাড়িতেও যদি সে সুরক্ষিত না হয়, তাহলে তো অন্য কোথাও তার সুরক্ষা থাকতে পারে না। আর তার পরিবারের লোকদের সামনে এসে যে দুষ্কৃতকারীরা এতটাই সাহসী হয়ে উঠেছে যে বাড়িতে ঢুকে তাকে গুলি করে দিয়ে চলে যাচ্ছে, এটা খুবই আতঙ্কের বিষয়। এবং যে অপরাধীরা এটা করেছে, পুলিশ তাড়াতাড়ি তাদেরকে ধরে সাজার ব্যবস্থা করুন, নাহলে এটা খুব ভুল সিগন্যাল যাবে। বলুন।
নজরুল বাবু, যেখানে দেখা যাচ্ছে শাসক দলের তরফ থেকে বারবারই নারী সুরক্ষার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে, কিন্তু একটা ছাত্রী, তার বয়স মাত্র 19 বছর, যেটা আমরা স্থানীয় সূত্র মারফত জানতে পারছি, সেখানে তার বাড়িতেই সে তো নিরাপদ নয়, তাহলে শাসক দল কোন নারী নিরাপত্তার কথা বলছে? না না, এটা তো নারী নিরাপত্তার যে বেআব্রু করে দিচ্ছে যে ব্যবস্থা। কিন্তু আপনারা একটু খোঁজ নিন যে এই যে বারুইপুরে যে হাড়হীন করা হত্যার ঘটনা ঘটেছে, সেখানে যতটা জানা যাচ্ছে যে একজন কলেজ ছাত্রী ছাদ থেকে সেই হত্যার দৃশ্যটা রেকর্ড করেছিলেন। তো স্বাভাবিকভাবে তার উপর আক্রমণ হতে পারে। এখানে এরকম কিছু আছে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার থেকে শুরু হলো কলকাতা মেট্রোর হলুদ কমলা লাইনের যাত্রী পরিষেবা। যাত্রী পরিষেবা আরও সহজ হয়ে গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় মেট্রো নেটওয়ার্ক চালানোর জন্য পর্যাপ্ত কর্মী আছে তো? সোমবার থেকে শুরু হলো কলকাতা মেট্রোর হলুদ কমলা লাইনে যাত্রী পরিষেবা। ইয়োলো লাইনে নোয়াপাড়া থেকে জুড়ে গেল জয় হিন্দ বিমানবন্দর। ফলে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দরে। সময় লাগবে মাত্র 10 মিনিট। অন্যদিকে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় হয়ে মেট্রো চলবে বেলেঘাটা পর্যন্ত। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো আগেই চলছিল। এবার বেলেঘাটা পর্যন্ত রুট সম্প্রসারণ হওয়ায় নিউ গড়িয়া থেকে সোজা যাওয়া যাবে সেক্টর 5। সময় লাগবে 23 মিনিট। এর আগে শুক্রবার ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। 2.5 কিলোমিটার পথ মাত্র 3 মিনিটে পার। কিন্তু প্রশ্ন হলো, এত বড় মেট্রো নেটওয়ার্ক চালানোর জন্য পর্যাপ্ত কর্মী আছে তো? মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলোর দাবি, বিভিন্ন বিভাগে পর্যাপ্ত আধিকারিক ও কর্মীর অভাব রয়েছে। সমস্ত কিছু সামলে ঠিকঠাক পরিষেবা দেওয়াটাই এখন মেট্রোর কাছে নতুন চ্যালেঞ্জ। নোয়াপাড়া এই মুহূর্তে এমন একটি স্টেশন হয়ে দাঁড়াচ্ছে যাকে জংশন স্টেশন বলা চলে। তার কারণ, এই মুহূর্তে একদিকে মেট্রো নোয়াপাড়া থেকে ব্রিজি বা শহীদ ক্ষুদিরামে যায়, অন্যদিকে দক্ষিণেশ্বরের দিকেও এখান থেকে ট্রেন যায়। এবার নোয়াপাড়া থেকে যে নতুন লাইনের গত শুক্রবার প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন, তার জেরে এবার থেকে সরাসরি এয়ারপোর্ট অবধিও পৌঁছে যাওয়া যাবে। এই নোয়াপাড়া এয়ারপোর্টের মেট্রো পরিষেবা শুরু হলো সোমবার থেকে। এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া আসতে 20 টাকা ভাড়া লাগবে। পরবর্তী সময় দমদম যেতে 30 টাকা খরচ হবে। ধর্মতলা পৌঁছতে 40 টাকা। গ্রিন লাইনও গত শুক্রবার জুড়ে গিয়েছে এবং পরিষেবাও শুরু হয়ে গিয়েছিল শুক্রবার দিনই। ইস্ট ওয়েস্ট মেট্রোর সঙ্গে জুড়ে যাওয়ার ফলে ধর্মতলা থেকে একদিকে শিয়ালদা, একদিকে হাওড়া, স্টেশন বদল করেই যাওয়া যাবে। শিয়ালদা হোক বা হাওড়া, 50 টাকা ভাড়া। তবে এই মুহূর্তে মেট্রোর সর্বোচ্চ ভাড়া, যদি এয়ারপোর্ট থেকে কেউ যাতায়াত শুরু করেন, ধর্মতলায় গিয়ে গ্রিন লাইন হয়ে কেউ যদি সেক্টর 5-এ যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে তাকে সর্বোচ্চ ভাড়া 70 টাকা দিতে হচ্ছে। এদিকে ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দেখা গিয়েছে, প্রথম দিনেই শুক্রবার সন্ধ্যের পর চালু হয়েছে। শনিবার কাজের দিন নয়, সবার অফিস থাকে না, তারপরও একদিনে ইস্ট ওয়েস্ট মেট্রো সমস্ত স্টেশন মিলিয়ে 25 লক্ষ টাকারও বেশি আয় করেছে। এখন দেখার এই অরেঞ্জ এবং ইয়োলো লাইনের ক্ষেত্রে পরিমাণটা কি দাঁড়ায়। হাই নিউজ নেটওয়ার্ক। হিমাচল প্রদেশের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। ঠিক কি ঘটেছিল? একটি স্কুলের অনুষ্ঠানে প্রথম মহাকাশচারীর নাম ছাত্রদের প্রশ্ন করেছিলেন সাংসদ। ছাত্রদের উত্তর ভুল বলে তার উত্তর ছিল হনুমানজি। তারপরেই শুরু হয়েছে বিতর্ক। হিমাচল প্রদেশের উনা জেলায় ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথনের সময় তিনি প্রশ্ন করেন, প্রথম মানুষ কে মহাকাশে গিয়েছিল? উপস্থিত ছাত্রছাত্রীরা একসঙ্গে উত্তর দেয় নীল আর্মস্ট্রং। কিন্তু অনুরাগ ঠাকুর পাল্টা বলেন, আমার মনে হয় তিনি ছিলেন হনুমানজি। এই ভিডিও পরে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। मुझे तो लगता है हनुमान जी थे, क्योंकि हम अभी भी अपने आप को अभी तक ही देखें। हम अपने हजारों वर्ष पुरानी परंपरा, ज्ञान, संस्कृति, जब तक हमें उसका ज्ञान नहीं होगा तो जो अंग्रेजों ने दिखाया हम वहीं तक सीमित होकर रह जाएंगे। तो मेरा फिर अनुरोध प्रिंसिपल महोदय से और आपके अध्यापकों से इतना ही रहेगा, टेक्स्ट बुक से बाहर निकल के
जो हमारे वेद हैं, हमारी परंपराएं हैं, हमारा ज्ञान है, उस दिशा की ओर के अगर हम मिलकर देखें तो शायद बहुत कुछ देखने को मिलेगा। আর এখান থেকে শুরু হয়েছে বিতর্ক। একদিকে ছাত্রছাত্রীদের কথা ভুল, নীল আর্মস্ট্রংকে প্রথম মহাকাশচারী বলেছিল তারা, অথচ প্রকৃতপক্ষে 1961 সালে সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগরিনই প্রথম পৃথিবীর কক্ষপথে ঘুরেছেন। আর্মস্ট্রং অবশ্য 1969 সালে প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন। অন্যদিকে একজন সাংসদ পুরাণ কথাকে ইতিহাসের সঙ্গে মিলিয়ে দাবি করেছেন হনুমান ছিলেন প্রথম মহাকাশযাত্রী। ফলে এখানে দুটি বড় ভুল সামনে এসেছে, শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানহীনতা এবং সাংসদের ইতিহাসের জায়গায় পৌরাণিক কাহিনী উপস্থাপন। ভারতের সংবিধানের 51A অনুচ্ছেদে বলা হয়েছে, বৈজ্ঞানিক মানসিকতা ও যুক্তিবাদী চেতনা গড়ে তোলা রাষ্ট্রের কর্তব্য। সেই জায়গাতেই প্রশ্ন উঠছে, শিশুদের সামনে পৌরাণিক কাহিনী যদি বিজ্ঞানের স্থানে শেখানো হয় তবে শিক্ষার মান কোথায় দাঁড়াবে? অনুরাগ ঠাকুর অবশ্য যুক্তি দিয়েছেন, উপনিবেশবাদী শিক্ষার সীমারেখা ভাঙতে হবে এবং প্রাচীন ভারতীয় জ্ঞান ও সংস্কৃতির প্রতি গর্ব অনুভব করতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে পুরাণকে বিজ্ঞান হিসেবে পড়ানোটা কতটা গ্রহণযোগ্য? রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য কোটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক, তবে এগুলি ইতিহাস নয়, বরং সাহিত্য ও পৌরাণিক কাহিনী। হনুমান বা অন্য পৌরাণিক চরিত্রদের মহাকাশ যাত্রার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তাই এগুলি আস্থা বা সংস্কৃতির অংশ হতে পারে, কিন্তু ইতিহাস নয়। ছাত্রছাত্রীদের ভুল উত্তর যেমন শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলে, সাংসদের বক্তব্যও তেমনই দায়িত্ব জ্ঞানহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিহাস ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য বোঝানোই শিক্ষা ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত। পুরাণ কথা অবশ্যই শেখানো যেতে পারে, তবে পুরাণ কথা হিসেবেই, ইতিহাস ও বিজ্ঞানকে বিকৃত করে নয়। শিক্ষা মানে সত্য মিথ্যা, ইতিহাস পৌরাণিক কাহিনীর পার্থক্য শেখানো। হাই নিউজ নেটওয়ার্ক। পুরনো ইতিহাস পিছনে ফেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে চাইছে পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে নলেজ করিডোর গড়ে তোলা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের পড়ুয়াদের আগামী 5 বছরের জন্য 500টি বৃত্তি বা স্কলারশিপ দেবে পাকিস্তান। পুরনো ইতিহাস পেছনে ফেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে চাইছে পাকিস্তান। 12 বছর পর শনিবারই বাংলাদেশে গিয়েছেন পাক বিদেশ মন্ত্রী ইশাক দার। তার এবং বাংলাদেশের বিদেশ উপদেষ্টার উপস্থিতিতে একাধিক চুক্তি এবং সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে দুই পক্ষ। তার একটিতে স্থির হয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে নলেজ করিডোর গড়ে তোলা হবে। এই প্রকল্পের অংশ হিসেবে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের পড়ুয়াদের আগামী 5 বছরের জন্য 500টি বৃত্তি এবং স্কলারশিপ দেবে পাকিস্তান। এই বৃত্তির একাংশ দেওয়া হবে শিক্ষাক্ষেত্রের জন্য। শুধু তাই নয়, পাকিস্তানের বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের 100 জনকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান। তাছাড়াও পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে বাংলাদেশের পড়ুয়াদের জন্য বৃত্তির সংখ্যা 5 থেকে বাড়িয়ে 25 করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। বস্তুত বাংলাদেশের শেখ হাসিনার জমানায় ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। 1971 সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান, তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। তারপর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। গত বছর হাসিনার পতনের পরে দুদেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত বিধিও শিথিল করা হয়। গত জুলাইয়ে বাংলাদেশে গিয়েছিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। গত বুধবার ঢাকায় গিয়েছিলেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। শনিবার দুদিনের সফরে ঢাকায় যান পাক বিদেশ মন্ত্রী ইশাক দার। হাই নিউজ নেটওয়ার্ক। পহেলগাঁওয়ের পরও মানবিক ভারত। পাকিস্তানে হাজার হাজার প্রাণ বাঁচাতে পদক্ষেপ করল নয়াদিল্লি। ভারী বৃষ্টির জেরে জম্মুর তাওয়ি নদীতে বন্যা পরিস্থিতিতে বিপদ বাড়ছে পাকিস্তানে। এ নিয়ে পাকিস্তানকে বন্যা সতর্কবার্তা পাঠালো ভারত। পহেলগাঁওয়ের পর মানবিক ভারত। পাকিস্তানে হাজার হাজার প্রাণ বাঁচাতে পদক্ষেপ করল নয়াদিল্লি। ভারী বৃষ্টির জেরে জম্মুর তাওয়ি নদীতে বন্যা পরিস্থিতিতে বিপদ বাড়ছে পাকিস্তানে। এ নিয়ে পাকিস্তানকে বন্যা সতর্কতা বার্তা পাঠিয়েছে ভারত। দায়িত্বশীল দেশ হিসেবে প্রকৃতির আসন্ন রোষের কথা আগেভাগেই পড়শি দেশকে জানানো হয়েছে।
সূত্রের খবর, এই নিয়ে পাকিস্তানকে বন্যা সতর্কবার্তা পাঠিয়েছে ভারত। তবে কোনো দেশের তরফেই আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী তাওবি নদীতে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। রবিবার ইসলামাবাদে এই সতর্কতা বার্তা পাঠিয়েছে ভারতীয় হাইকমিশন। মে মাসে ভারত পাক তীব্র সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ভারত সরকার। জানা যাচ্ছে, ভারতের দেওয়া তথ্যের ভিত্তিতে পাকিস্তান সরকারও সতর্কতা জারি করেছে। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জারি হয়েছে হাই অ্যালার্ট। 30 আগস্ট পর্যন্ত দেশ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জুনের 26 থেকে 20 আগস্ট পর্যন্ত মৌসুমী বৃষ্টিতে ইতিমধ্যেই প্রতিবেশী দেশে 788 জনের মৃত্যু হয়েছে এবং 1018 জন আহত হয়েছেন। ভারতীয় হাইকমিশনের এই সতর্কতার জেরেই বহু অসহায় পাকিস্তানি নাগরিককে নিরাপদ আশ্রয় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নেয় ভারত। 1960 সালের সিন্ধু জল চুক্তি স্থগিত, যার মধ্যে বড় পদক্ষেপ ছিল। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তি সিন্ধু নদ ও তার উপনদীগুলোর জলবন্টন ও ব্যবহার নিয়ন্ত্রণ করে আসছিল। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিপাতের ফলে নদীগুলির জলস্তর স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে, যেই কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ক্যাফা নেশনস কাপের জন্য দল ঘোষণা ভারতের। ব্রাত্য সোনেল ফেললেন গুরপ্রীত। ইস্টবেঙ্গলের প্লেয়ারদের দলে রাখা হলেও মোহনবাগান প্লেয়াররা জায়গা পাননি। কাফা নেশনস কাপের জন্য দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল। তার কোচিংয়ে এই প্রথমবার ভারতীয় দল নামবে, তাই এই দলের দিকে নজর ছিল সকলেরই। যদিও নেশনস কাপের আগে শিবিরে প্লেয়ার ছাড়তে রাজি ছিল না মোহনবাগান সুপার জায়ান্ট। এবার নেশনস কাপে রয়েছে চমক। তারুণ্যের দিকে ঝুঁকেছেন খালিদ জামিল, তাই বাদ পড়েছেন সুনীল ছেত্রী। তাকে শিবিরেও রাখা হয়নি, যার পর প্রশ্ন উঠছে, তাহলে কি শেষ সুনীলের আন্তর্জাতিক কেরিয়ার? স্ট্রাইকে তিনি রেখেছেন মনবীর সিং, জিতিন এমএস, ইরফান ইয়াদওয়াদ, বিক্রম প্রতাপ সিং ও লালিন জুয়ালা ছাংতে। সেই হিসেবে মনে করা হচ্ছে এদের মধ্যে একজন উইং থেকে শুরু করতে পারেন। স্ট্রাইকার দেখে মনে করা হচ্ছে সুনীলের ওপর নির্ভরতা কাটাতে চান শুরু থেকেই। লিস্টন কোলাসো, শুভাশিস বসু, মনবীর সিংদের সুযোগ দেওয়া হয়নি। মোহনবাগান দল তাদের ছাড়েনি। মোহনবাগান জানিয়েছে, ফিফার উইন্ডো বাদে প্লেয়ার ছাড়া বাধ্যতামূলক নয়। পাশাপাশি প্লেয়ারদের চোট নিয়েও প্রশ্ন তুলেছিল সবুজ মেরুন। অন্যদিকে মানোলো মার্কেসের জামানায় বাদ পড়া গোলকিপার গুরপ্রীত সিংকে ফেরানো হয়েছে। এই টুর্নামেন্টে ভারতের 3টি ম্যাচ যথাক্রমে 29 আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে, 1 সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে এবং গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ 4 সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর পদ থেকে সরে যাচ্ছে ড্রিম ইলেভেন। সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে পাশ হওয়া দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিলের সুবাদে বন্ধ হতে পারে ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি। ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর পদ থেকে সরে যাচ্ছে ড্রিম ইলেভেন। সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে পাশ হওয়া দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিলের সুবাদে বন্ধ হতে পারে ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি। কিন্তু যদি ড্রিম ইলেভেন আচমকা সরে যায়, তাহলে কি বিসিসিআইকে ক্ষতিপূরণ দিতে বাধ্য তারা? ড্রিম ইলেভেনের সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি রয়েছে। প্রধান স্পন্সর হিসেবে 3 বছরে 358 কোটি টাকা চুক্তি হয়েছে দুপক্ষের। ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব 19 দলের জার্সিতেও থাকে ড্রিম ইলেভেনের লোগো। কিন্তু নতুন বিলের জন্য ভারতীয় দলের স্পন্সর থেকে সরে যেতে হবে তাদের। এশিয়া কাপেও সম্ভবত সূর্যকুমার যাদবদের জার্সিতে হয়তো থাকবে না কোনো স্পন্সরের নাম। সাধারণত আচমকা চুক্তি থেকে সরে গেলে ক্ষতিপূরণ দিতে হয়, তবে ড্রিম ইলেভেনের জন্য সেই নিয়ম প্রযোজ্য নয়। তার কারণ, বোর্ডের সঙ্গে তাদের চুক্তিতে রয়েছে এক বিশেষ শর্ত, যেখানে বলা হয়েছে যদি কেন্দ্রীয় সরকারের কোনো আইনের জন্য কোম্পানির মূল ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। কেন্দ্রের নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে, কোনো রকম অনলাইন অ্যাপে রোজগার করার টাকা বা ওই ধরনের কোনো অ্যাপের টাকা বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে করা যাবে না।
অর্থাৎ অস্বীকৃত অ্যাপে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যাবে না। রিয়েল মানি অ্যাপ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হবে। স্বাভাবিকভাবেই ড্রিম11-এর মতো অ্যাপের ফ্যান্টাসি নির্ভর আর্থিক ব্যবসা বন্ধ হয়ে যাবে। বোর্ডের এক সূত্র বলছে, ড্রিম11-এর এক কর্তা বিসিসিআইর অফিসে এসে সিইও হেমাং আমিনকে জানিয়ে গিয়েছেন যে তারা আর স্পন্সর করবে না, ফলে এশিয়া কাপে স্পন্সর ছাড়াই খেলতে হবে। বিসিসিআই খুব দ্রুত নতুন টেন্ডার পেশ করবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।